সদ্য গ্রেপ্তার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান সহ 12 জন সেনা সদস্য। আর এরা প্রত্যেকেই নাকি একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন, আর যাদের মধ্যে 5 জনই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরোধী বলেই পরিচিত। এবার এই গ্রেপ্তারের পরে পিলখানায় ঘটে গেল একটি অগ্নিকাণ্ড। ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড? সবটাই কি কাকতালীয়? উঠছে প্রশ্ন। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরের অভ্যুত্থানের চেষ্টা, গোপন বৈঠক এবং সেনাপ্রধানকে অপসারণের ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে একের পর এক প্রতিবেদন। কখনো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, আবার কখনো বাংলাদেশ সেনাবাহিনীর নামে অতিরঞ্জিত সব সংবাদ প্রতিনিয়ত প্রকাশ করছে দেশটি। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান, সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত একটি নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফা আন্দোলন, শেখ হাসিনার পতন, তারপর যে অন্তর্বর্তী সরকার, আলোচনায় এসেছিল তার নামটিও প্রধান উপদেষ্টা হিসেবে। তবে সেনাবাহিনীতে জেনারেল ভূঁইয়ার দায়িত্ব পালনকালেই বাংলাদেশ দেখে শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং দশম সংসদের ভোটারবিহীন নির্বাচন। এমনকি অভিযোগ রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট ছিলেন আইকেবি। দুর্বিনীত আচরণ না করে জনগণের অনুগত হন। জনগণ আপনাদের রক্ষা করবে। আপনারা জনগণের দ্বারা নিযুক্ত, জনগণের অধীনস্থ বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ বাংলাদেশের জনগণের পক্ষে। কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না। জেনারেল সাহেবেরা আপনাদের বুদ্ধি বেশি হতে পারে, কিন্তু আক্কেল কম। ভলকার তুর্ক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে? কখনো কখনো চুপ থাকতে হয়। আপনারা যে কাউন্টার দিচ্ছেন তার অর্থ হলো ভলকার তুর্ক সাহেব মিথ্যা বলছে। ওয়াকার সাহেব আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে। উঠতে বসতে হাসিনার মতো মিশা কথা বলে। একটা এপিসোড লিখছিলাম ওয়াকারের যত মিশা কথা, 11টা মিশা কথা আইডেন্টিফাই করছিলাম, পরে আর দেই নাই। নেহাত মায়া কইরা হাটের রুগী তো এত চাপ দেওয়া ঠিক হবে না। আঙ্গুল তুলে সাবধান করছিলেন না? আমরা জনগণের পক্ষ থেকে আঙ্গুল তুলে সাবধান করতেছি। জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়াট্টমির জন্য যদি বন্ধ হয়ে যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমরা বিপ্লব করে আসছি, আঙ্গুল তোলারে আমরা ডরাই না। আমরা 18 কোটি জনতা সিক্কর দিলে উদ্ধত আঙ্গুল কানে দিতে হবে, নয়তো কানপট্টি ফেটে যাবে। কি কয়ে সিক্কর দিব শুনে রাখেন। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার, কড়া জবাব সেনাবাহিনীর। ভারতীয় র এর এজেন্ট ছিলেন জেনারেল ইকবাল করিম। কাদের হয়ে কাজ করেছেন তিনি? সেনাবাহিনী ও সেনাপ্রধানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে সেনাপ্রধানের জন্য পিনাকি ভট্টাচার্যের কঠিন বার্তা দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে বিস্তারিত খবরগুলো দেখে আসি। বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত নাম জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। 2012 থেকে 2015 সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব সামলেছিলেন তিনি। অবসরের 9 বছর পর জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ছাত্র জনতার ব্যাপক সমর্থন পান আইকেবি। তবে সেনাবাহিনীতে জেনারেল ভূঁইয়ার দায়িত্ব পালনকালেই বাংলাদেশ দেখে শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং দশম সংসদের ভোটারবিহীন নির্বাচন। এমনকি অভিযোগ রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট ছিলেন আইকেবি। এ নিয়ে 12 পর্বের ধারাবাহিক পোস্ট ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। 2013 সালের 5 মে রাতে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ব্যাপক দমনপীড়ন ও নির্যাতনের মাধ্যমে বর্বরতার নজির স্থাপন করে আওয়ামী লীগ সরকার। অনেকেরই অভিযোগ গণহত্যা এড়ানোর জন্য নিশ্চুপ ছিলেন সাবেক সেনাপ্রধান। তবে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার দাবি, জনপ্রতিরোধ তৎকালীন সরকারের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়ায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়নি। এছাড়াও আইকেবি জানান, ভয়াল এই রাতে রাজপথে সাধারণ মানুষ কিংবা মুসলিমদের সমর্থক এমনকি রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি ছিল বিস্ময়কর ও হতাশাজনক। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনার সময় আইকেবি ও তৎকালীন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বিদেশে অবস্থান করছিলেন। এই ঘটনা ঘটে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর নির্দেশনায়, যা তত্ত্বাবধান করেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান ও ডিজিএফআই। শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এমন ঘটনা বাস্তবায়ন করা হয় বলে দাবি করেন তিনি। সাবেক সেনাপ্রধানের দাবি, ক্ষমতায় থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নেয় বিএনপি। অন্যদিকে ক্ষমতার মসনদে বসে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেয় আওয়ামী লীগ। আইকেবি জানান, 154টি আসন আওয়ামী লীগ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবার ঘটনা জনগণ জানলেও গোপন ছিল সেটেলমেন্টের বিষয়।
কয়েকটি পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনের 6 মাসের মধ্যে আবারও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সমঝোতা করে আওয়ামী লীগ, বিএনপি ও জামাত। তবে ক্ষমতা গ্রহণ করেই প্রতিশ্রুতি ভঙ্গের পথে হাঁটেন শেখ হাসিনা। সেই নির্বাচনে সেনাবাহিনীর ব্যবহার করা হয়নি, তাই পাতানো নির্বাচনে সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানের ভূমিকা ছিল না বলে দাবি করেন আইকেবি। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসার পর আইকেবির নেতৃত্বে বাংলাদেশ সামরিক বাহিনীতে গঠিত হয় প্যারা ইনফ্যান্ট্রি। অনেকে এক্ষেত্রে গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরেন। এক্ষেত্রে সাবেক সেনাপ্রধান জানান, ভারত নিজেদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার মতো দল গড়ে তুলবে, বিষয়টি চিন্তা করাও অমূলক। নয়াদিল্লির এজেন্টরাই ঢাকায় সেনাপ্রধান পদে আসীন হন, এমন যুক্তিরও খণ্ডন করেন আইকেবি। ইঙ্গিত দেন, স্বাধীনতার পর থেকে প্রায় সকল সরকার প্রধান ভারতের আজ্ঞাবহ ছিল, সে হিসেবেই সেনাবাহিনীর শীর্ষ পদে করা হয় রদবদল। সেনাপ্রধান নিয়োগে রাষ্ট্রের শাসকরা প্রভাবিত ছিলেন বলেও দাবি করেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে UNDPKO এটার যে নির্দেশিকা সেটা গুরুতরভাবে লঙ্ঘন করে দেশবাসীর বিরুদ্ধে এই বিশ্ব সংস্থার লোগোযুক্ত সাজোয়া যান ব্যবহার করছে, যেটাকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বলা হয়। অনেক ক্ষেত্রে বিজেপি, পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলো মোতায়েনকৃত সামরিক বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই সুযোগ নিয়ে এই সকল বাহিনী প্রতিবাদী নিরীহ নাগরিকদের উপরে নির্বিঘ্নে নিপীড়ন চালাইছে। ভিডিও চিত্রে আরো দেখা গেছে, যখন নিরস্ত আন্দোলনকারীরা আক্রান্ত হচ্ছিল তখন সেনাবাহিনী কোথাও তাদের রক্ষার জন্য আগায় আসেনি, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো কোথাও কোণঠাসা হয়ে পড়লে সেনাবাহিনী সেখানে জনতার উপরে আক্রমণ চালাইছে, অগণিত গুলি ছুটছে এবং এতে অজস্র মানুষ হতাহত হয়েছে। 7 নম্বর পয়েন্ট, যখন সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তখন কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো স্পষ্টভাবে সংজ্ঞায়িত হওয়া প্রয়োজন। সাধারণত এই ধরনের অভিযানে সুপিরিয়র ফোর্স অর্থাৎ সেনাবাহিনী নেতৃত্ব দেয়। তবে 2024 সালের জুলাই-আগস্ট মাসে সেনাবাহিনী অধীনস্থ বাহিনী হিসেবে কাজ করছিল নাকি তারা নিয়ন্ত্রণ গ্রহণ করছিল সেটা তাদের বক্তব্যে স্পষ্ট না। এছাড়া এই অভিযান পরিচালনার জন্য কোনো যৌথ কমান্ড সেন্টার গঠিত হয়েছিল কিনা সে বিষয়ে সেনা সদর নিশ্চুপ থেকে কোনো একটা বড় সত্য আড়ালে রাখতে চাইছে। গত বছরের আন্দোলন বিক্ষুব্ধ সময় জুলাই মাসের 3য় সপ্তাহের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ক্যান্টনমেন্টগুলোকে কেন্দ্র করে সেই অঞ্চলের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সাধন এবং নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পিত হয়েছিল সংশ্লিষ্ট জিওসিদের উপরে। আমার বিনীত প্রশ্ন, এই বিষয়ে জেনারেল সাহেবেরা তাদের প্রতিক্রিয়াপত্রে এখন কেন কোনো কথা বলতেছেন না? 8 নাম্বার, সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে যখন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিশেষ করে যাত্রাবাড়ি এলাকা সাফ করতে যৌথ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, সেখান থেকে দমনকারীদের সামরিক কৌশলগত সহায়তা প্রদান করছিল, যাতে পুলিশ, র্যাব সহ মাঠে নামা অন্যান্য নিপীড়নকারী শক্তিগুলো নিরাপদে আন্দোলনকারীদের উপরে সাঁড়াশি আক্রমণ চালাইতে পারে। সেদিন বিক্ষোভরত শিক্ষার্থী জনতার উপরে চালানো অভিযানে সেনাবাহিনী প্রাণঘাতী গুলি ছুড়ছে, সেখানে তারা বহু প্রতিবাদকারীকে হতাহত করে ছত্রভঙ্গ করছে। 9 নাম্বার, 2024 সালের 22 জুলাই সেনাপ্রধান যাত্রাবাড়ি পরিদর্শন করেন। সেখানে 17 থেকে 21 জুলাইয়ের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গিয়ে ঘোষণা করেন হাইওয়ে ক্লিয়ার্ড, যা স্পষ্টতই প্রমাণ করে এই অভিযান তার নেতৃত্বে পরিচালিত হয়েছে। অথচ তারাই দাবি করতেছে খুনি হাসিনা নাকি সেনাবাহিনীকে শুধুমাত্র জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করছিল। যদি তাই হয় তাহলে সেনাপ্রধান এই ক্ষেত্রে তার সীমার অতিরিক্ত আচরণ করে দেশের প্রচলিত আইন কানুন এবং রাষ্ট্রাচার লঙ্ঘন করছেন। সেদিন তার যাত্রাবাড়ি পরিদর্শন এবং একই সময় সেখানে আইজিপি এবং র্যাবের মহাপরিচালকের উপস্থিতিকে একটা কাকতালীয় ঘটনা হিসেবে দেখানোর অপচেষ্টা হয়েছে, যা থেকে বোঝা যায় তারা এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে এবং জাতিসংঘকে বোকা এবং নির্বোধ মনে করে। 10 নাম্বার, সেনা সদর দপ্তরের প্রতিক্রিয়া 2-1 অনুচ্ছেদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। তবে এটা গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো অভিযান সংক্রান্ত আদেশ বা অপারেশনাল অর্ডার জারি করে না। এই দায়িত্ব সশস্ত্র বাহিনী বিভাগের উপরে ন্যস্ত। তথ্য বিশ্লেষণ করে মনে হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে, পিএসও, এএফডিকে হয়তো পাশ কাটায় দেওয়া হয়েছে। হয়তো সেই সময় এএফডির কোনো ভূমিকাই ছিল না, কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এএফডিকে। 11 নাম্বার, জনপরিসরে প্রদর্শিত বিভিন্ন ভিডিওতে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং সদস্যদের দ্বারা পরিকল্পিত টার্গেট কিলিং এর নির্মম দৃশ্য দেখা গেছে। এছাড়া 2টা ব্রিগেডের কমান্ডারকে গণমাধ্যমের সামনে খুবই উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। যদিও সেনাপ্রধান এই সকল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক তদন্ত, আদালত, কোর্ট অফ ইনকোয়ারি গঠনের খবর পাওয়া যায়নি। তারা এখনো সামরিক বাহিনীতে কাজ করতেছে। বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি, ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল না, সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত, দেশকে যারা নিশ্চিহ্ন করতে চায় তারাই করতে চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি
অলরেডি 72 আওয়ার্স আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী। আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্ততাকে নির্মূল করা এবং জনমনে স্বস্তি ফিরে নিয়ে আসা, সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি। 12 নাম্বার, যখন বিজিবি, র্যাব, পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলা নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করতেছিল, তখন সেখানে উপস্থিত সেনাবাহিনী খুন এবং জখমকারীদের কর্মকাণ্ডে কোনো একটা ক্ষেত্র বাধা দেয়নি। উপরন্তু দেখা গেছে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি এই সমস্ত খুনে বাহিনীকে হত্যাযজ্ঞ চালাইতে বেপরোয়া উৎসাহিত করে তুলছে। মোতায়েনকৃত সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালনরত বাহিনীগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করছে। তারা নিরস্ত্র মানুষের উপর সংগঠিত হত্যাকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। 13 নাম্বার, বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার চূড়ান্ত ধাক্কা আসে 2024 সালের 5ই আগস্টের পর, যখন সেনাবাহিনী আনুমানিক 626 জন অভিযুক্ত হত্যাকারী এবং অপরাধীকে নিরাপদ আশ্রয় এবং পালিয়ে যাওয়ার সুযোগ দেয়। এই অভিযুক্তদের মধ্যে ছিল রাজনৈতিক নেতা, বিনা ভোটে নির্বাচনের এমপি, মন্ত্রী হওয়া কিছু দাগী লোক এবং র্যাব এবং পুলিশের উচ্চপদস্থ কিছু চিহ্নিত কর্মকর্তা। এদের অনেকেই জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। উচিত ছিল আলোচ্য অপরাধীদের আইন, আদালত এবং বিচারের হাতে তুলে দেওয়া, যাতে দেশে ন্যায় বিচারের নতুন ধারার সূচনা হতে পারে, কিন্তু কিছুতেই সেটা নিশ্চিত করা সম্ভব হয়নি এই সেনাপ্রধানের জন্য। 14 নাম্বার, মানবাধিকার লঙ্ঘনকারীদের সুরক্ষা দেওয়ার যে অপচেষ্টা সেনাবাহিনী চালাচ্ছে তা আইন অমান্যকারী কর্ম, যা শাস্তিযোগ্য অপরাধ। জাতিসংঘের প্রতিবেদনে উপস্থাপিত প্রমাণসমূহ মোকাবেলা করার লক্ষ্যে সেনাবাহিনী কোনো ধরনের স্বতন্ত্র তদন্ত সম্পন্ন বা পাল্টা প্রমাণ উপস্থাপন না করেই আলোচ্য রিপোর্ট সরাসরি অস্বীকার করে ফেলছে। জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনটা ব্যাপক সাক্ষাৎকার, ফরেনসিক বিশ্লেষণ, ভিডিও প্রমাণ এবং বিশদ নথিপত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর বিপরীতে সেনাবাহিনী তাদের সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে কোনো স্বচ্ছ স্বাধীন তদন্ত পরিচালনা করেনি। এ ধরনের তদন্ত ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করা ভুল, উদ্দেশ্য প্রণোদিত এবং দায়িত্বজ্ঞানহীনতা। না হলে তিনি বা তারা এমন কাজ করতেন না। এই প্রতিবেদনকে অন্ধভাবে নাকচ করার মাধ্যমে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে সেনাবাহিনী ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে রক্ষা করেছে। এটি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর প্রতিশ্রুতি সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে। 15 নাম্বার, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে সেনাবাহিনীকেই সহায়তা করতে হবে। আগায় না আসলে এদের কোনো উপায় থাকবে না। জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করার পরিবর্তে সেনাবাহিনীর উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা, অর্থাৎ স্বীকার করা যে মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়েছে এবং ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা এখন কাজ করবে। তাদের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো সেনাবাহিনীর মধ্যে যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা। সেনাবাহিনীকে অবশ্যই তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে, সামরিক নথিপত্রের উপরে প্রবেশাধিকার দিতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সহায়তা করতে হবে। এর মধ্যে কোনো যদি কিন্তু নাই। মানবাধিকার লঙ্ঘনকারীদের রক্ষা করার চেষ্টা করে সেনাবাহিনী নিজেই তার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। এতে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার হওয়ার পরিবর্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জনসাধারণের মনে সন্দেহ আরো গভীর হচ্ছে, এমনকি জাতিসংঘের মিশনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বকে বুঝতে হবে, তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হলে এর সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে সঠিক তদন্ত আবশ্যক। এর জন্য অপরাধীদের চিহ্নিত করাই আজ প্রথম কাজ। অভিযুক্ত অপরাধী এবং হত্যাকারীদের বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া, OHCHR এর তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা, প্রাসঙ্গিক নথিপত্র এবং অন্যান্য প্রমাণ সরবরাহ করা, তাদের বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত অন্যায় প্রমাণিত হলে তা স্বীকার করার মাধ্যমেই শুধু বাংলাদেশ সেনাবাহিনী তার হারানো গৌরব, বিশ্বাস এবং মর্যাদা পুনরুদ্ধার করতে পারবে। দুর্বিনীত আচরণ না করে জনগণের অনুগত হন। জনগণ আপনাদের রক্ষা করবে। আপনারা জনগণের দ্বারা নিযুক্ত, জনগণের অধীনস্থ বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ বাংলাদেশের জনগণের পক্ষে। কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না। জেনারেল সাহেবেরা আপনাদের বুদ্ধি বেশি হতে পারে, কিন্তু আক্কেল কম। ভলকার তুর্ক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে? কখনো কখনো চুপ থাকতে হয়। আপনারা যে কাউন্টার দিচ্ছেন তার অর্থ হলো ভলকার তুর্ক সাহেব মিথ্যা বলছে। ওয়াকার সাহেব আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে। উঠতে বসতে হাসিনার মতো মিশা কথা বলেন। একটা এপিসোড লিখছিলাম ওয়াকারের যত মিশা কথা, 11টা মিশা কথা আইডেন্টিফাই করছিলাম, পরে আর দেই নাই। নেহাত মায়া কইরা হাটের রুগী তো এত চাপ দেওয়া ঠিক হবে না। আঙ্গুল তুলে সাবধান করছিলেন না? আমরা জনগণের পক্ষ থেকে আঙ্গুল তুলে সাবধান করতেছি। জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়ার্তমির জন্য যদি বন্ধ হইয়া যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমরা বিপ্লব করে আসছি, আঙ্গুল তোলারে আমরা ডরাই না। আমরা 18 কোটি জনতা সিক্কর দিলে উদ্ধত আঙ্গুল কানে দিতে হবে, নয়তো কানপট্টি ফেটে যাবে। কি কয়ে সিক্কর দিব শুনে রাখেন। ইনকিলাব জিন্দাবাদ।
সচিবালয়, যমুনা ও শাহবাগ এলাকায় সমাবেশ মিছিল নিষিদ্ধ। বাংলাদেশ সচিবালয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও শাহবাগ মোড় সহ আশেপাশের কয়েকটি এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। বৃহস্পতিবার সকালে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোডের যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। পুলিশের উপর হামলা নিয়ে যা বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, পুলিশের সাথে যে ঘটনা ঘটেছে এর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। যদি আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশকে অ্যাটাক করা হয় তাহলে তার একটা বিচার হওয়া দরকার। এই ঘটনাকে জঘন্য ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি। নুরুল হক নূর বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা যদি এভাবে টার্গেট করি তারা তো চুপ হয়ে থাকবে। তখন এই যে রাস্তায় চুরি, ছিনতাই, ধর্ষণ হলে আমরা যে আইনের প্রতিকার চাইব তা তো করতে পারবে না। একই সাথে আবার আইন শৃঙ্খলা বাহিনী সেই অতি উৎসাহিত সদস্যরা যদি একজন নারী কিংবা ছাত্র তাদের সাথে মার্জিত ভাষায় কথা বলা চায়, সেটা না করে অতি উৎসাহিত হয়ে যদি তারাও তাদেরকে উস্কে দেয়, তার দায়ভারও তাদেরকে নিতে হবে।